আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমরা একটু কথা বলতে চাই সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, অবশ্যই দক্ষিণ এশিয়ায় আমরা একটু থাকতে চাই এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে আন্তর্জাতিক নানা মেরুকরণ সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, নানা ঘটনা প্রবাহ, সেই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় আসবে। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, সবার সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব মোফাজ্জল করিম এবং রয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আজকে আমরা দক্ষিণ এশিয়ার যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছি, তিনটি আলাদা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো। একটি হলো ইসরায়েল এবং ভারতের সম্পর্কে নতুন অগ্রগতি নিয়ে গত সপ্তাহে আমরা বেশ কিছু খবর দেখেছি, সেই বিষয়টি আমাদের আলোচনায় আসবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান সম্পর্ক, এবং অবশেষে আমরা হয়তো কথা বলবো রোহিঙ্গা ইস্যু নিয়ে। আমরা একটু প্রথমে অধ্যাপক রেহমান আপনার কাছে যেতে চাই, আপনার আলোচনা দিয়ে শুরু করতে চাই। আমরা প্রথম তিনটি অংশে আমরা আজকের আলোচনাটি করব। প্রথম অংশে আমরা একটু পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক, আমরা জানি যে এ মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি পাকিস্তান নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন এবং এরপরে কিছু ঘটনা আমরা দেখেছি। ট্রাম্প অবশ্য তিনি ক্ষমতায় আসার পর থেকেই নানা ঘটনার ঘটা, তার অনেক কথা আমরা শুনেছি, অনেক হুমকিও দেখেছি, নানা বিষয়ে তার অবস্থানও আমরা আসলে দেখেছি। কিন্তু পাকিস্তান বিষয়ে তিনি যে খোলামেলা যে কথাগুলো বললেন, এর মধ্য দিয়ে আসলে তিনি কি বার্তা দিতে চাইছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়া যেখানে অবস্থানগত কারণে একটা স্পর্শকাতর একটা ভূমিকা হয়তো রেখে থাকে আন্তর্জাতিক রাজনীতিতে, আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই ধরেছেন এবং সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কের একটি টানাপোড়েন চলছে এবং এই টানাপোড়েনের ওপেন যে প্রকাশ্যে যে বিষয়টি সামনে চলে এসছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তারা পাকিস্তানকে যে নিরাপত্তা সহযোগিতা দেয় বছরে প্রায় $2 বিলিয়ন, এই $2 বিলিয়ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে নিয়ন্ত্রণে ব্যয় না করে পাকিস্তান মূলত এই টাকা ব্যয় করছে তালেবানদের পেছনে এবং তালেবানদের সহযোগী যে সন্ত্রাসী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের পেছনে তারা প্রমোট করছে। এবং যে কারণেই আপনি দেখবেন যে ট্রাম্পের এই সাম্প্রতিককালে এই সহযোগিতা বন্ধ করে দিয়েছে। আসলে এর পেছনে সত্যতা যাই থাকুক, আফগানিস্তানের রাজনীতিতে পাকিস্তান বরাবরই একটি ফ্যাক্টর এবং পাকিস্তানের উদ্যোগে আমরা জানি যে একটা শান্তি আলোচনা শুরু হয়েছিল, সে তালেবানদের আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারও কোনো সমাধান হয়নি। আমি যদি আরেকটু পেছনের দিকে তাকাই, এটা তো হলো ওপেনলি এটা মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি হবে। এর পেছনের একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে পাকিস্তান এখন বেশি মাত্রায় চীনা নির্ভর হয়ে গেছে এবং অতি সম্প্রতি দুটো ঘটনা খুব উল্লেখযোগ্য। একটি হচ্ছে যে পাকিস্তান বলছে তারা যে ট্রেড পেমেন্টে তারা চীনা মুদ্রা ব্যবহার করবে, নাম্বার 1। নাম্বার 2, তারা বলছে যে চীন প্রয়োজনে পাকিস্তানে একটি স্থল সেনা ক্যাম্প তারা তৈরি করবে। যদিও তারা এটা বলছে, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে পাকিস্তান চায়না যে ইকোনমিক করিডোর ওয়ান বেল্ট ওয়ান রোডে, সেই ওয়ান বেল্ট ওয়ান রোডের করিডোরটাকে নিশ্চিত করার জন্যই তারা এই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে ট্রাম্প প্রশাসন আসার পরপরই ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও উন্নতি হয়েছে, যদিও এই সম্পর্কটা শুরু করে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। ফলে এই একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক বৃদ্ধি, অন্যদিকে পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক ডেভেলপড হওয়া, পাকিস্তানের বেশি মাত্রায় এই জঙ্গিবাদী গোষ্ঠীর সাথে তাদের সম্পর্কিততা, সব কিছু মিলিয়েই আলটিমেটলি মার্কিন প্রশাসন এখন মনে করছে যে পাকিস্তানকে, আমি যদি ওই অর্থে বলি, একটু চাপের মুখে রাখা এবং চাপের মুখে রেখে তারা মূলত তাদের স্বার্থটা আদায় করে নিতে চাইবে। তাদের স্বার্থটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই আফগানিস্তানের ব্যাপারে একটা তালেবানদেরকে যাতে করে বড় ধরনের রোল প্লে করতে না পারে সেটা নিশ্চিত করা, একই সাথে ভারতের সাথে তাদের যে সম্পর্ক বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু নিজেও বলেছেন, যেটা ওবামাও বলেছিলেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারত একটু বেশি মাত্রায়
আফগানিস্তানের ব্যাপারে একটা রোল প্লে করুক। আপনাকে আরেকটি তথ্য দেই আমি। ভারতের প্রথম একটি কি বলে ওটাকে, যে বিমান ঘাঁটি আফগানিস্তানে তৈরি করা, যেটা ভারতের বাইরে প্রথম বিমান ঘাঁটি তারা তৈরি করেছে। আফগানিস্তানে তাদের একটি বিমান ঘাঁটি আছে। ফলে ভারত ধীরে ধীরে আফগানিস্তানের ব্যাপারে বড় রোল প্লে করতে চাচ্ছে, এবং এটাই মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভারতকে এই অঞ্চলে প্রমোট করুক, এবং ভারত সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হবে, এটাও মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে। এটা ওবামা চেয়েছিলেন প্রকাশ্যে, এবং ট্রাম্প প্রশাসন এটা মনে করে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই বিশ্লেষণের জন্য। আমরা একটু মফজল করিম আপনার কাছে যেতে চাই যে দীর্ঘদিন পাকিস্তানকে আর্থিক এবং অন্যান্য সামরিক বা আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে যে এক ধরনের আনুগত্য যুক্তরাষ্ট্র হয়তো পেতে চেয়েছিল বা আশা প্রত্যাশা তাদের ছিল, সেখানে আসলে এক ধরনের নিশ্চয়ই ঘাটতি রয়েছে বলেই ট্রাম্প আসলে এই ধরনের কথাগুলো বলেছেন। কিন্তু একটু আপনার বিশ্লেষণটা শুনতে চাই যে সমাধান আসলে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে চাপটা প্রয়োগ করা সম্ভব, সেটি আসলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তাকে আসলে একদম বিধ্বংসী ভাষায় বা সরাসরি আক্রমণাত্মক ভাষায় আসলে এটা কি আসলে কোনো কৌশলের অংশ কিনা, বা আপনি আসলে পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন? আপনি একটা শব্দ সুন্দর ব্যবহার করেছেন, আনুগত্য। আসলে আমরা যদি যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সম্পর্ক যদি আমরা অতীত ইতিহাস দেখি, সবসময়ই মনে হয় যেন এইটাই ছিল একটা লক্ষ্য যেটা অর্জিত হয়ে এসছে বিভিন্ন সময়ে, আনুগত্য। এবং পাকিস্তান এ ব্যাপারে কোনো রাগঢাক করে নাই কোনো সময়। পাকিস্তানের জন্মের পরে থেকেই, অর্থাৎ 47-এর পরে থেকেই পাকিস্তানের যেটুকু আয় উন্নতি যা হয়েছে, উন্নয়ন যা হয়েছে, সবই মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর হয়েছে। এবং বেশ সম্পর্কটা সুন্দরী, সবসময় তাদের সুসম্পর্কই ছিল বলতে হবে, কখনো ইয়ে হয়নি। কিন্তু সাম্প্রতিককালে এই ঘটনা প্রবাহ যেগুলো ঘটছে এশিয়াতে বা ওই অঞ্চলে, বিশেষ করে আফগানিস্তান কেন্দ্রিক, এটাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটু বিচলিত হয়েছে এই জন্যে যে তোমাকে আমি এত সাহায্য সহযোগিতা সব ব্যাপারে, তোমার উন্নয়নের ব্যাপারে করে আসছি, সামরিক শক্তির ব্যাপারে করে আসছি, তোমার আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে করে আসছি, সব ব্যাপারে তোমাকে এত সাহায্য সহযোগিতা করছি, আর দেখা যাচ্ছে তুমি কিনা যে সমস্ত টাকা পয়সা তুমি পাচ্ছ সেই সমস্ত কিছু তুমি জঙ্গিদের পিছনে তুমি খরচ করছো। আমরা টাকা দিই তোমাকে, আর তুমি সেটা গিয়ে জঙ্গিদের পিছনে খরচ করো। আর তারপরে আবার তুমি চীনের সঙ্গে এখন তোমার সম্পর্ক আরও বেশি উষ্ণ করছো। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সম্পর্ক কখনো খারাপ ছিল বলা যাবে না, বরং ভালোই ছিল, সবসময় ভালো ছিল। vis-a-vis particularly India or any other country. তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গাত্রদাহ হওয়ার মেইন কারণ হচ্ছে চীনের সঙ্গে ওই হবনবিংটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না। আর চীনের সঙ্গে না করে কিন্তু এই বিষয়গুলো কি আসলে কূটনৈতিক তৎপরতা বা যে হুমকিটা দেওয়া হলো পাকিস্তানকে, এটা তো কূটনৈতিকভাবে আসলে সমাধান করা যেত বা চেষ্টা করতে পারতো যুক্তরাষ্ট্র। এরকম সরাসরি হুমকির পেছনে কি অন্য কোনো কারণ, বা যেখানে আসলে এক ধরনের প্রকাশ্য করে ফেলা ব্যাপারটা, এটাকে কি আপনি কিভাবে দেখেন? এই আরেকটা কথা বলেছেন, সরাসরি ওই যে কথাটা আর কি, এই ধরনের দম্ভক্তি বা এই ধরনের ধমক, যেটাই বলুন না, যে আমরা আসলে কূটনৈতিক শিষ্টাচারে আসলে দেখি না এগুলো। না, কারণ যে ব্যক্তিকেন্দ্রিক এই সমস্ত সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তো এই ধরনের শিষ্টাচার তো আশা করা যায় না। তিনি তো চাঁচাছোলা লোক। তিনি সবসময় ক্ষমতায় আসার পর থেকে, এমনকি নির্বাচনের সময়, তার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় থেকে যে সমস্ত কথাবার্তা বলেন, তিনি এমনভাবে কথাবার্তা বলেন এমন কোনো রাগঢাক নাই। এবং এটাতে মার্কিন যুক্তরাষ্ট্র বলে হয়তো সহ্য করে যায়, নিলে অন্য কোনো দেশ হলে তো খুব বিপজ্জনক অবস্থায় পড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা পরাশক্তি, বিরাট শক্তি, পৃথিবীর একটা বড় শক্তি, সেই জন্যে পার পেয়ে যায়। কিন্তু অন্য কোনো দেশ হলে তার কর্ণধার যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে দেশের জন্য সে বিপজ্জনক। এটা কারণ হয়েছে এই ধরনের কূটনৈতিক শিষ্টাচারের অভাব হয়েছে শুধুমাত্র, আমি বলবো, প্রেসিডেন্ট ট্রাম্প বলেই আর কি। অন্য কোনো প্রেসিডেন্ট হলে পরে একই ধমক দিতেন, কিন্তু সেটা কূটনৈতিক ভাষায় বা ইয়ের মধ্যে থেকে, সীমার মধ্যে সীমালঙ্ঘন না করে আর কি। কিন্তু ট্রাম্প বলে কথা, তার মুখে তো কোনো কিছুই আটকায় না, তিনি সরাসরি
পিটিয়ে কথা বলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরবো। আমরা যাচ্ছি আব্দুল মোমেন আপনার কাছে। আসলে আপনার কাছে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করতে চাই না, আমরা একটু পাকিস্তান, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রসঙ্গে আছি। আমরা এই অংশে বিরতিতে যাওয়ার আগে আসলে আপনার কথা দিয়ে এই আলোচনার আসলে একটু সমাপ্তি টানতে চাই। আপনি কিভাবে উপসংহারটা টানবেন এই বিষয়টি? আমি যেভাবে দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নার প্রতি একটা বিরূপ ভাব আছে। চায়না দিনে দিনে আরও ভালো করছে, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন অনেক হচ্ছে, তারা এখন আমেরিকাকে টেক্কা দেওয়ার তালে আছে। আমেরিকা বহুদিন ধরে চায়নাকে কন্টেইন করার জন্যে তাদের একটা স্ট্র্যাটেজি আছে। তো সেই জন্যে চায়নার সাথে যাদের সম্পর্ক গভীর হবে কি তাদের এই বিরুদ্ধে তারা, আর চায়নার সাথে যারা শত্রু তাদের প্রতি আরও তাদের ভালোবাসা আরও বাড়ে। তা আমি এই ক্ষেত্রে এই থিওরির বসে যে চায়নার প্রতি বিরূপ ভাব, এর প্রেক্ষিতেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি আরও অগ্রসর হচ্ছে, আরও বন্ধুসুলভ ব্যবহার করছে। আর একই সময়ে আপনার চায়নার ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে পাকিস্তান, মোস্ট কনফিডান্তে। সেই জন্য এই চায়না কারণে পাকিস্তানের উপরে কিছু আপনার হুমকি দামকি দিচ্ছে। আর আপনি যেটা মফিজুল করিম সাহেব বললেন যে আপনার ট্রাম্পের কাছে তো আপনার ডিপ্লোম্যাটিক শিষ্টাচার কিংবা সামান্য মানবিক শিষ্টাচারও অনুপস্থিত। সুতরাং উনি এইভাবেই বলেন কথাগুলো, কিন্তু মেইন উদ্দেশ্যটা আমার মনে হয় কিছুদিন আগে নর্থ কোরিয়ার ঘটনা দেখলেন, এই সবগুলোর মূল কারণ হচ্ছে এই চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোড এগুলোকে ব্যাহত করা আর চায়নার প্রভাব প্রতিপত্তি যাতে খর্ব করা যায়। দক্ষিণ এশিয়ার আসলে অবস্থানগত কারণে যুক্তরাষ্ট্রের একটা বাড়তি মনোযোগ সবসময় আমরা আসলে দেখে এসেছি, কিন্তু সাম্প্রতিক সময়ে কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ার প্রতি পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার বা আরও অন্যান্য দেশ মিলে আপনি কি কোনো পরিবর্তনের কোনো ব্যাপার কি দেখেন? অবশ্যই আমি দেখছি, কারণ রিব্যালেন্সিং দি ইন্ডিয়ান ওশেন এটা যুক্তরাষ্ট্রের বেশ কয়েক বছর ধরে এটা প্রমোট করছে, এবং যারা শক্তিশালী ঘাঁটি এন্টারপ্রাইজ তারা এটা প্রমোট করছে। তারা মনে করে যে এই এলাকায় চায়নাকে যদি আটকানো যেতে পারে একমাত্র তাহলে যুক্তরাষ্ট্রের আর কোনো সমস্যা নাই। সেই প্রেক্ষিতে তারা আরও জোর দিচ্ছে, এবং শুধু জোর দেখেন এই যে নর্থ কোরিয়ার ঘটনাগুলো এগুলো মূলত আমার ধারণায় এই চায়নাকে আটকানোর জন্য, কোনোভাবে চায়নাকে এন্টাঙ্গল করে দিলে তাকে যদি কিছুটা অসুবিধা করা যায় সেই চেষ্টা। একে আবার সাউথ চায়না সি, চায়নাকে ওখানে লিমিট করার জন্য তারা যুক্তরাষ্ট্র এবং আসিয়ানকে এক করেছে। ভিয়েতনামের সাথে এই যে কিছুদিন আগে ট্রাম্প সাহেব 5টি দেশ ভ্রমণ করলেন, বেসিক তাদের অধীর আগ্রহ কিভাবে চায়নাকে খর্ব করা যায়। এবং আমাদের এই পাশে রোহিঙ্গা ফর এক্সাম্পল রাখাইনে যুক্তরাষ্ট্র অনেক কথাবার্তা বলে, এর মূল উদ্দেশ্য যে চায়না যেহেতু ওখানে মায়ানমারকে খুব বড় রকমের সাপোর্ট দিয়ে থাকে, সুতরাং ওখানে কিছু গন্ডগোল বাঁধা পারলে ওরা মনে মনে খুশি, ওদের ওখানে উইক করতে পারলে দে উইল ভেরি হ্যাপি। এই প্রসঙ্গটা আপনি যেখানে শেষ করলেন, এই প্রসঙ্গটা নিয়ে আমরা শেষ অংশে আলোচনায় আপনার কাছেই আসবো, একটু বিস্তারিত শুনতে চাইবো। আমাদের পাকিস্তান ইস্যু নিয়ে, দক্ষিণ এশিয়া নিয়ে আমরা যে আলোচনাটি করছি সেটা হয়তো এই প্রসঙ্গে শেষ। আমরা পরে একটু ভারত ইসরায়েল প্রসঙ্গে যাব। একজন দর্শক অপেক্ষা করছেন, তার কথাটা শুনতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? কে আছেন? জি হ্যালো, আমি আলী বলছিলাম ওল্ড টাউন থেকে। আমার প্রফেসর তারেক স্যারের কাছে আসলে কোশ্চেন। জি 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 বলুন। যে আমার কোশ্চেন হচ্ছে, যেহেতু দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করছি এবং যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্ট, তো আমার এখানে একটু মানে আসলে বিশ্লেষণটা চাচ্ছি স্যারের কাছে। সেটা হচ্ছে যে স্যার, সাউথ এশিয়ার মানে সার্কের মধ্যে আফগানিস্তানের যে মেম্বারশিপটা এবং আফগানিস্তান যে কন্ট্রোল বাই আমেরিকান, এটা তো সাধারণত বোঝা যায়। তো এই যে চায়নার সাথে যে বিরূপ ভাব এবং সবকিছু মিলে আন্তর্জাতিক মানে সাউথ এশিয়া সার্কের মধ্যে আমেরিকান ইনভলভমেন্ট থ্রু আফগানিস্তান, এই জিনিসটা একটু মানে একটু বিশ্লেষণ করলে খুব ভালো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলবো। আমাদের এর পরের অংশে আমরা একটু ভারত প্রসঙ্গে যেতে চাইবো। আমাদের আলোচনা তো চলবে, তবে ছোট্ট বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক কিছুক্ষণ পরেই ফিরছি, সঙ্গে থাকবেন।
আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়া, এই বিষয়টি নিয়ে কথা বলছি নিউজ আওয়ার এক্সট্রায়। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নানা সমীকরণ, নানা মেরুকরণ এবং পরিস্থিতি নিয়ে কথা বলছি। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের এখনকার সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে এই অংশে আলোচনার আমরা একটু ভারত প্রসঙ্গে যেতে চাই এবং আমরা দেখলাম যে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ভারত সফরে গেছেন এবং প্রায় দেড় দশক পরে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী তিনি ভারত সফরে গেলেন এবং আমরা দেখলাম যে বেশ দীর্ঘ একটি সময় স্বীকৃতি দেবার পর, ভারত ইসরায়েলকে স্বীকৃতি দেবার পরে একটা সীমিত সম্পর্কের পর হঠাৎ করে এই সম্পর্কটি একটা গতি পেয়েছে। এই দুই নেতার কথা তো আমরা সেটা আসলে দেখেছি। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। যথারীতি যাচ্ছি অধ্যাপক রেহমান, আপনার কাছে এটা দেখতে চাই, যেতে চাই এবং আপনার বিশ্লেষণটা শুনতে চাই যে আমরা এই ইসরায়েলের সঙ্গে এরকম একটি স্পর্শকাতর বিষয়, ভারতের এই যে সম্পর্ক আরও জোরদার করা, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান। আর বিরতির আগে একজন দর্শক ঠিক আপনাকে উদ্দেশ্য করেই ফোন করেছিলেন, তার প্রশ্নের জবাবও হয়তো আপনি আপনার বক্তব্যে দিয়ে দেবেন আশা করছি। জি, আমি আমার যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের সূত্র ধরেই বলি। আসলে সার্ক তো যদি আমি ওইভাবে বলি শুনতে হয়তো খারাপ শোনা যাবে, যে সার্ক আসলে তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। সার্ক সার্ভাইভ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এখন সার্ককে দিয়ে প্রশ্ন কথা যেটা জানতে চাচ্ছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি এখন পুরো মাত্রায় দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, দক্ষিণ এশিয়া তার স্ট্র্যাটেজি হচ্ছে ভারতকেন্দ্রিক। ভারতকে নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র তার স্ট্র্যাটেজি রচনা করছে এবং যে কারণেই আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা এখন এশিয়া প্যাসিফিক আর বলছে না, তারা বলছে ইন্দো প্যাসিফিক। অর্থাৎ তারা এশিয়া প্যাসিফিকে তাদের যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজিকে তারা ভারত মহাসাগরকেও ইনক্লুড করেছে। এর টার্গেটটাই হচ্ছে মূলত চীনকে কন্টেইন করা। এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কে ছাত্ররা একটা থিওরি পড়াই, কন্টেইনমেন্ট থিওরি, চীনকে ঘিরে ফেলা। অর্থাৎ চীনকে, আমি যদি ওই অর্থে বলি, চীনকে কয়েক টুকরা ভাগে ভাগ করা। ফলে এই স্ট্র্যাটেজিটা রচনা করতে যেয়ে তারা এখন ভারতের সাথে সম্পর্ক রক্ষা করেছে এবং তারা দুটো চুক্তি করেছে। একটা আপনি জানেন যে বেসামরিক পারমাণবিক চুক্তি হয়েছে এবং লেমোয়া নামে একটা চুক্তি হয়েছে, যে চুক্তি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বিমান ভারতের বিমান ঘাঁটি ব্যবহার করতে পারে কোনো যুদ্ধ যদি শুরু হয় কোনো মহাসাগরীয় অঞ্চলে, ভারত মহাসাগর অঞ্চলে। ফলে ভারতকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কারণেই কিন্তু আফগানিস্তান প্রসঙ্গটা চলে আসে এবং আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারত আরও বেশি মাত্রায় ইনভলভড হোক। ভারত ইতিমধ্যে ইনভলভ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আরও চায় ভারতকে ইনভলভ করুক। এর কারণেই আপনি যে ভারত পাকিস্তানের সাথে তার সম্পর্কের অবনতি। এখন ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্ক, আপনি দেখবেন নরেন্দ্র মোদীর জামানায় প্রথমবারের মতো আমার বিবেচনায় ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। এই পরিবর্তনটা হচ্ছে আমরা অতীতে আমরা দেখেছি ভারতে যারা সরকার পরিচালনা করে আসছে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের প্রতি এক ধরনের সহমর্মিতা বরাবরই ছিল এবং তারা সেই সমর্থন করে আসছে। কিন্তু মোদির জামানায় আমরা প্রথমবারের মতো দেখলাম যে মোদি নিজে ইসরায়েল সফর করেছেন এবং তখন তিনি ফিলিস্তিন সফর করেননি, যদিও তিনি এখন বলছেন তিনি ফিলিস্তিনে যাবেন। কিন্তু এখন মোদির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা মনে হলো আমার, এই যে এক ধরনের টিল্ট পলিসি টুয়ার্ডস ইসরায়েল। এর কারণটা হচ্ছে ইসরায়েলের সাথে ভারতের সামরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা এবং ইসরায়েলকে সাথে নিয়ে ভারতের একটা শক্তিশালী সামরিক বলয় গড়ে তোলা। আপনি লক্ষ্য করেছেন যে ভারত নেতানিয়াহুর সফরের সময় সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তি বলে ভারত ইসরায়েল থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম তারা ক্রয় করবে। ফলে এই যে ভারতের সাথে ইসরায়েলের যে সামরিক শক্তি, এই সামরিক সহযোগিতা, এই সহযোগিতা কিন্তু এই অঞ্চলের আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব ফেলবে এবং এটা উপসাগরীয় রাজনীতিতে, ভারতের সাথে পাকিস্তানের রাজনীতিতেও প্রভাব ফেলবে, ইভেন কি ভারতের সাথে অন্যান্য দেশগুলোর যে রাজনীতি তার উপরও প্রভাব ফেলবে।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার খুব সংক্ষেপে একটা খুব দারুণ বিশ্লেষণ আপনার কাছে শুনে ফেললাম। আমরা একটু আব্দুল মোমেন আপনার কাছে যাচ্ছি। আমরা একটু ভারত কি পেতে চায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে, এইটা একটু আপনার কাছে শুনতে চাইবো। এবার একই সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে নেতানিয়াহু তিনি কিন্তু এক ধরনের ক্ষোভও প্রকাশ করেছেন যে জাতিসংঘের ভোটাভুটিতে ভারত কিন্তু ইসরায়েলের পক্ষে ভোট দেয় নাই, কিন্তু আবার একই সঙ্গে দুপক্ষের মধ্যে কিন্তু নানা রকম সহযোগিতা বিনিময়ের চুক্তি আলোচনা এগুলোও কিন্তু আমরা আসলে দেখেছি। আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? আমি প্রফেসর সাহেবের সাথে একমত যে আপনার ভারতের নেতানিয়াহুর নতুন ভারতের যে ফরেন পলিসির নতুন টিল্টেড ভাব দেখা যাচ্ছে। এতদিন ভারত মোটামুটিভাবে খুব নিরপেক্ষতা অর্জন করেছিল, কিন্তু সম্প্রতিকালে ভারত জানি কিছুটা এদিক ওদিক একটু বেশি জোর দিচ্ছে। এবং এখানে কারণও ভারত সিকিউরিটি কাউন্সিলের সদস্য হতে চায়, এবং সেইটা হওয়ার জন্যে তারা আপনার আমেরিকা এবং পশ্চিমা শক্তির যারা বন্ধু তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। আর ইসরায়েল সবসময় খুব কঠিন দেশ, এইটাকে হাতে রাখার জন্য প্রচেষ্টা। এবং তাছাড়াও ইসরায়েল ইজ এ টেকনোলজিক্যালি ভেরি সুপিরিয়র কান্ট্রি, অনেক উন্নত দেশ, এবং সেইখান থেকে যেটা আর্মস ডিল যেটা হয়েছে, দে হ্যাভ বেটার টেকনোলজি। তারপরে তারা জানে যে ইসরায়েলের সাথে সম্পর্ক হলে যে সুবিধাটা হচ্ছে যে মুসলমান দেশগুলো পাকিস্তান, সেই পাকিস্তানরে তারা একটু কোণঠাসা করতে পারবে। তো এইটা আমি দেখি এইটা খুব ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গ্লোবাল পলিটিক্স না, ইট ইজ এ পার্ট অফ দ্য গ্লোবাল। আমেরিকার যেটা একসময় রাশিয়াকে ধ্বংস করার জন্যে আমেরিকার ন্যাটো কত কিছু করলো, এখন আপনার ট্রাম্প সাহেব বলছেন ন্যাটোর দরকার নাই, কন্টেইনমেন্ট করে ফেলেছে, রাশিয়াকে ভেঙে দিয়েছে 19টা রাষ্ট্রে, শেষ হয়েছে। এখন তাদের মন সব চিন্তা হচ্ছে আপনার চায়নাকে নিয়ে। তো সেই প্রেক্ষিতেই এই যে নতুন কোয়ালিশনগুলো হচ্ছে, আমার ধারণায় উদ্দেশ্য একটাই, যে চায়নার বন্ধুগুলোকে খর্ব করা আর আপনার চায়নার শত্রুগুলোর সাথে বন্ধুত্ব করে তাকে কন্টেইন করা। আপনি কোয়ালিশনের কথা বলছিলেন, এ বিষয়ে কি আমাদেরকে আরেকটু বড় করে বলবেন? কোয়ালিশন এই যে ভারত এবং আমেরিকার মধ্যে একটা সম্পর্ক গভীরতর হচ্ছে। আপনার আমেরিকা এবং দেশের সাথে ইসরায়েলের সাথে সারা জীবনের সম্পর্ক ছিল, এখন খুব আপনার প্রকাশ্যে আমেরিকা সেটা বলছে। আগে একটা কখনো কখনো মোর ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়েছে, এখন একেবারে সব বুলে টুলে গিয়ে ওদের মানে এই কোয়ালিশনটার বিষয়ে জানতে চাইলাম আসলে একটু সুনির্দিষ্ট কারণে, কারণ আমরা দেখছি যে গত কয়েক বছরে কিন্তু পুতিনও কিন্তু যথেষ্ট শক্তি সঞ্চয় করেছেন এবং এক ধরনের প্রভাব বিস্তারের প্রক্রিয়ার মধ্যেও তিনি আছেন। অবশ্যই পুতিন লাস্ট 2-3 বছর আগে থেকেই হি হ্যাজ আর্ন এ গুড রেপুটেশন এবং খুব বুদ্ধিমানের কাজ করেছেন, এবং তিনি যেগুলো কাজ করেছেন সেগুলো দেখেন আপনি ক্রিমিয়া তিনি দখল করে ফেললেন একেবারে নির্জন জাট অবস্থায়। আর এদিকে তিনি মিডল ইস্টে একটা ফুটহোল্ড করলেন, সেটা হচ্ছে সিরিয়াতে ওনার বন্ধু ছিল, সিরিয়াকে যেভাবে তিনি সাপোর্ট দিলেন। আর যখন আমেরিকা সিরিয়াকে ধ্বংস করার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য আইএস তৈরি করলো এবং ওদের কন্টিনিউয়াসলি বম্বিং করে, বলে যে আমরা সন্ত্রাসীগুলোর বম্বিং করছি, তখন পুতিন সাহেব তিনিও বম্বিং শুরু করলেন। তিনি বম্বিং বলে যে আমি আইএসকে সাহায্য করছি, কিন্তু আসলে আমেরিকা বম্বিং করতো সিরিয়ার সিরিয়ার সোলজারদের উপর, আর পুতিন সাহেব শুরু করলেন যারা এন্টি আপনার সিরিয়ার সোলজারের উপর। ওখানে আমেরিকা বেশ মার খেলো, বেশ ভালোভাবে, কারণ নাও করতে পারে না, বিকজ পুতিন সাহেব আপনার বম্বিং করছেন সন্ত্রাসীর উপরে, আমেরিকা বম্বিং করছেন। পুতিন সাহেব আরো কাজ করলেন এই সন্ত্রাসীদের তেলের লাইন যেখান থেকে পয়সা ওইটা ধ্বংস করে দিলেন। আপনি বলছিলেন সেক্ষেত্রে আসলে এখানে শক্তির ভারসাম্যটা কোথায় যাবে? আপনার রাশিয়া যেটা করেছেন সেটা আপনার ইরান এবং সিরিয়া, এখানে যদি চীনকেও যদি আমরা যুক্ত করি, জি মানে চীনকেও যদি আমরা যুক্ত করি রাশিয়ার সঙ্গে, চীনটা ওই ক্ষেত্রে মিডল ইস্টে এখনো একটা নিউট্রালিটি মেনটেন করছে, সারা ওখানে খুব গভীরভাবে আসে, ওখানে রাশিয়ার একটা ইনফ্লুয়েন্স বড় রকমের দেখা যাচ্ছে। আমি যে কোয়ালিশনের কথা চিন্তা করছি সেটা হচ্ছে এই সাউথ এশিয়াতে যে দেখেন আপনার আসিয়ানের সাথে আমেরিকা খুব দরহম শুরু করেছেন। আগে জাপান তাদের বন্ধু ছিল, এখন বাকি সবগুলোকে নিয়ে ওই এন্টাই চায়না একটা কোয়ালিশন তৈরি করছেন, এখন ওই দিক থেকেও নিয়ে আসতেছেন। এবং সম্প্রতিকালে তিনি আপনার সৌদি আরবের সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছেন। এখন মনে হচ্ছে যে, কারণ সৌদি আরব
আপনার তেল দেয় আপনার চায়নাকে, তো তেলে আটকাবেন ওকে, কারণ চায়নার নিজের তেল নাই, সে অন্য জায়গার থেকে আনে, ওখানে আটকানোর জন্যে বিভিন্নভাবে মাল্টিফেরিয়াস ওয়েজ অফ কন্টেনমেন্ট এবং কোয়ালিশন ওনার চেষ্টা চলছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের আরও কিছু শুনবার ছিল, কিন্তু আমাদের সময় আসলে খুব দ্রুত ফুরিয়ে আসছে। আমরা একটু মোফাজ্জল করিম আপনার কাছে যেতে চাই। এই যে ভারতেরও তো আসলে এক ধরনের চেষ্টা রয়েছে পরাশক্তি হয়ে ওঠার পেছনে, এবং ঠিক এই মোর্চা গঠনের যে প্রক্রিয়া যে শুনছি আমরা, যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন যে ব্যাপারটা, এর আসলে একটা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী নিশ্চয়ই একটা প্রভাব দক্ষিণ এশিয়া রাজনীতিতে পড়বে, বা এই অঞ্চলে একটা প্রভাব আসলে আমরা হয়তো আশা করতে পারি বা ধারণা করতে পারি। আপনি আসলে কিভাবে পুরো ব্যাপারটি দেখেন? সবাই তো যার যার মতলবেই চলে, সত্যি কথা বলতে গেলে। এখন যে সময়টা যাচ্ছে, ট্রাম্প জামানা, এই ট্রাম্প জামানাতে আপনাকে এই আমেরিকার সঙ্গে সম্পর্ক নতুন করে আরও গাঢ় করার চেষ্টা অনেকেই করবেন। ভারত তো মুখিয়ে আছে, কারণ ভারত এই যে একটু আগে বলা হলো, সে সিকিউরিটি কাউন্সিল মেম্বার হতে চায়। অতএব এখানে সবার আগে যার সমর্থন দরকার সেটা হচ্ছে আমেরিকা, ইউএসএ বা চায়না বা রাশিয়া, এদের সমর্থনের দরকার। তো এখানে ভারত এখন স্পষ্টতই যোগ দিয়ে দিচ্ছে সেই নেক্সাসে, অর্থাৎ যেটা ইউএসএ এবং ইসরায়েলের মধ্যে আবহমান কাল ধরে যে উষ্ণ সম্পর্ক এবং যে গভীর সম্পর্ক, কোনোদিন তাতে কোনো ফাটল দেখা দেয়নি, সেখানের মধ্যে তারা ঢুকে পড়তে চায়। ঢুকে পড়ে তখন দাঁড়াবে কি, ইন্ডিয়া, ইসরায়েল, ইউএসএ, এই একটা মজবুত একটা কাঠামো হবে, এবং দক্ষিণ এশিয়াতে এটার প্রভাব পড়তে বাধ্য। কারণ দক্ষিণ এশিয়ার প্রায় সকলেই আমাদের মতো যে সমস্ত দেশ রয়েছে উন্নয়নশীল বা আর একটু নিচে, তারা সকলেই আমেরিকার উপরে নির্ভর করে নানাবিধভাবে, খালি যে অর্থনৈতিক বা সামরিক কারণে তা নয়, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারেও। সেখানে আমি তো মনে করি এই ধরনের যদি একটা ইন্ডিয়া, ইসরায়েল, ইউএসএ একটা যদি বলয় সৃষ্টি হয়, তাহলে সেখানে আমাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ আমাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে বলে মনে হয় না। আর এদিকে আবার চীনকেও আমরা বিশেষ করে, যেহেতু আমরা চীনের প্রতিবেশী, চীনকে আমরা ছোট করে দেখতে পারবো না। তো আমরা কোন দিকে যাব তখন? আমরাও কি এদের সঙ্গে গিয়ে হাত মেলাবার চেষ্টা করব? এই তো ইয়ের কারণে পারবো না, ইসরায়েলের কারণে পারবো না। আবার এদিকে ট্রাম্প তো জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে দিয়ে বসে আছেন। ইসরায়েল নিজে ঘোষণা দেওয়ার আগে উনি ঘোষণা দিয়ে সমস্ত বিশ্বকে জানিয়ে দিয়েছেন, অর্থাৎ আমি আজান দিলাম, এখন তোমরা আসো, এসে সবাই আমার পিছনে দাঁড়াও। এটা হওয়ার ফলে আমরা একটু দক্ষিণ এশিয়ার দেশগুলো একটু বেকায়দার মধ্যে আছে। পাকিস্তান তো আছেই, পাকিস্তানের সঙ্গে তো ট্রাম্প আরও খোলাসা করে দিলেন। আর এছাড়া অন্যান্য দেশগুলো যেগুলো আর কি, আমরা যারা বিশেষ করে পাকিস্তানের পরে আমাদের কথাই আসে এই অঞ্চলের মধ্যে, ভারত ব্যতীত। অর্থাৎ আমরা তো নিশ্চয়ই খুবই শঙ্কিত থাকবো যে এই জোট হওয়ার কারণে, এইটা শক্তিশালী হওয়ার কারণে এই বলয়টা ভবিষ্যতে যে কী হবে, আমরা কোন দিকে যাব, আমরা কি চীনের দিকে থাকব, নাকি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকব, নাকি আমরা দুই নৌকাও পা দিয়ে চলবার চেষ্টা করব, এগুলো নিয়ে আমাদের ভাবিত হওয়ার অনেক কারণ রয়েছে। এবং এরই মধ্যে আমরা আসলে রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশ কি বলবো যে এক ধরনের চাপ আমাদের মধ্যে রয়েছে, ফলে এক্ষেত্রে হয়তো এই আন্তর্জাতিক এই সমীকরণগুলো বা কূটনৈতিক সম্পর্কগুলো হয়তো অনেক প্রভাব রাখবে। আমরা এই আলোচনাটি শুরু করতে চাই একটা ছোট্ট বিরতির পর। দর্শক, কিছুক্ষণ পরে আমরা ফিরবো, সঙ্গে থাকবেন। আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়া, এটি আজকে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা আলোচনার বিষয়। আমরা এরই মধ্যে আলোচনায় ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নতুন সমীকরণ, নতুন মেরুকরণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি পাকিস্তান বিষয়ে আমরা এরই মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এবং আন্তর্জাতিক রাজনীতির যে এক ধরনের সমীকরণ দক্ষিণ এশিয়া ঘিরে এই আলোচনাতে আমরা ছিলাম। তবে এই পর্যায়ে আমরা একটু বাংলাদেশকে ফোকাস করতে চাই। যে বাংলাদেশ এরই মধ্যে কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, আমরা নিয়মিত
বিষয়ে আলোচনা করছি এবং আন্তর্জাতিক রাজনীতির যে পট পরিবর্তন হচ্ছে তার সূত্র ধরে আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। আমরা প্রথমে এবার যেতে চাই আসলে মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি আপনাকে থামিয়েছিলাম আলোচনাটা, আমি আসলে আপনি যেখানে থেমেছিলেন সেই আলোচনা থেকে একটু বাংলাদেশে আসতে চাই যে রোহিঙ্গা ইস্যুতে আমরা আসলে অদ্ভুত কিছু সমীকরণ আসলে দেখছি। আমরা দেখছি যে জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্র বা রাশিয়া বা চীনের যে ভূমিকা, সেখানে আবার ঠিক একেবারে উল্টো ভূমিকা আবার রোহিঙ্গা ইস্যুতে। আবার প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্ক সুসম্পর্ক মিলিয়ে কিন্তু রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে খুব যে সহযোগিতা পাচ্ছে প্রতিবেশীদের, সেরকমও আসলে আমরা দেখি না। আপনি আসলে কিভাবে যদি একটু সংক্ষেপে বিশ্লেষণ করতে চান? কিছুদিন আগে আমি একটা নিবন্ধ লিখেছিলাম একটা কাগজে, কালের কণ্ঠে। সেখানে আমি এই ইস্যুটাকে, রোহিঙ্গা ইস্যুকে আমি আমাদের গলার কাঁটা বলেছিলাম। এটা গলায় কাঁটা আটকানোর মতো আটকে আছে। এখন যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে সত্যিই তাই, এই কাঁটা আর খুলবে না, এই কাঁটা খুলছে না। কারণ আমরা একের পর এক, আমি বলবো, পেছনে পড়েছি অথবা ভুল করেছি। প্রথম কথা হচ্ছে, আমাদের যখন আসা শুরু হলো সেখানে আমাদের রিয়াকশন, যেটা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত হতেই বেশ কিছুদিন সময় লেগেলো, 2-3 সপ্তাহ সময় পার করে দিলাম। তখনই কোনো রকমের কোনো দিক নির্দেশনা ছিল না, কিছুই না। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যখন 21শে অক্টোবর নাকি 21শে অক্টোবর ভাষণ দিলেন জাতিসংঘে, সেপ্টেম্বর, সরি 21শে সেপ্টেম্বর ভাষণ দিলেন জাতিসংঘে, তারপরে থেকে আমরা যেন হঠাৎ করে আর কি জেগে উঠলাম, উজ্জীবিত হলাম। এক, দ্বিতীয়ত আমি মনে করি আমরা ভীষণ রকমভাবে মিসগাইডেড হয়েছি মিয়ানমার দ্বারা। নেপিডোতে গিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট নামক একটা বস্তু আমরা স্বাক্ষর করে, ওই যে ওটা কোনো এমওইউ ছিল না বা এমওইউর মতো কাজ করছে। এখানে আমরা কেন যে এরকম ধরনের, ওরা যা চাইলো সেটাই দিয়ে চলে আসছিলাম, যার জন্যে এটাতে আমরা একেবারে ঠকেছি। তারা ওখানের মধ্যে কবে ফেরত নেবে, কতদিনের মধ্যে ফেরত নেওয়া শেষ হবে, শুরু হবে, এগুলো কিছুই ছিল না। ইট ওয়াজ টোটালি ওপেন এন্ডেড। এই ধরনের এমওইউ বা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর করা উচিত হয় নাই। বরং যদি তখন এটাকে, আলোচনাটাকে আর একটু প্রলম্বিত করা হতো, যদি বলা হতো আচ্ছা ঠিক আছে আমরা আসুন আরও কয়েকদিন পরে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ আবার বসে আরও আলোচনা হতো। এবং ইতিমধ্যে যদি চেষ্টা করা হতো যে আমাদের যারা মিত্রশক্তি যারা রয়েছেন, এবং সারা দুনিয়ায় এই ইস্যুতে বলতে গেলে আমাদের পক্ষে শুধুমাত্র চীন, রাশিয়া এবং ভারত কিছুটা, ভারত কিছুটা কেন, ভারত খুব ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটা হ্যান্ডেল করছে। বাইরে দেখাচ্ছে তারা আমাদের সঙ্গে আছে, ভেতরে আমাদের পক্ষে কোনো কাজই করেনি। যাই হোক, তবুও এই 3টি শক্তি ছাড়া বাদবাকি সবাই তো বলতে গেলে পরে আমাদের পক্ষেই রয়েছেন। সেখানে আমাদের প্রচেষ্টাটা প্রথম থেকে আরও জোরদার করা উচিত ছিল। এখন এসে সর্বশেষ যেটা করা হয়েছে সেটাতেও আমাদের কোনো লাভজনক কিছুই হয় নাই। ওয়ার্কিং গ্রুপ করা হয়েছে, ওয়ার্কিং গ্রুপ বলে দিয়েছে যাবে, কিন্তু মিয়ানমার প্রত্যেক সময় বলতে হ্যাঁ সব কিছুতে রাজি আছি, পরে কাজের বেলা দেখা যায় কিছুই করে না। অতএব মিয়ানমারকে রাজি করানো এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, এবং আমরা ঠকে যাচ্ছি। আমি তো ভবিষ্যতে, মানে অদূর ভবিষ্যতে, সুদূর নয় অদূর ভবিষ্যতে আমি মহা বিপদ দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য। এই গলার কাটানা শেষে ক্যান্সার হয়ে দাঁড়ায়, এবং তখন কি হবে? এখনই যদি আমরা চীন, ভারত এবং রাশিয়া, বিশেষ করে চীন এবং ভারতকে যদি আমরা প্রবলভাবে যদি আমাদের সঙ্গে না পাই, এবং চীন যদি সরাসরি হস্তক্ষেপ না করে, ওই ধরনের শুধুমাত্র ওই একটা এমওইউ সাইন করে ফেলো, একটা অ্যারেঞ্জমেন্ট সাইন করে ফেলো, এই সমস্ত ব্যাপার নয়। একেবারে বলতে হবে তোমাদের নিতে হবে এবং অমুক তারিখের মধ্যে নেওয়া এটা, মানে এই চাপ প্রয়োগের জায়গায় আপনি কি মনে করেন যে কূটনৈতিক এক ধরনের ব্যর্থতা রয়েছে বা সীমাবদ্ধতা ছিল? ব্যর্থতার শব্দটা অত্যন্ত কঠিন হয়ে যায়, কিন্তু কূটনৈতিক আমাদের সাফল্য যে হয় নাই সেটা বলা যেতে পারে। এই উত্তরটাও বোধহয়, আপনার প্রশ্নের উত্তরটাও বোধহয় একটু কূটনৈতিক হয়ে গেল, কিন্তু উপায় নাই, এছাড়া কি বলবো বলুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু আব্দুল মোমেন আপনার কাছে যেতে চাই, একটু আপনার কাছে একটু পেছন থেকে শুরু করতে চাই যে আমরা কি আসলে ট্রেন্ড মিস করে ফেলেছি কিনা, যে আমাদের প্রতিবেশী বা পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশ ভৌগোলিকভাবে যতখানি গুরুত্বপূর্ণ ছিল, তখন আসলে সুবিধা বা স্বার্থ আদায় করে নেওয়ার যতটা সুযোগ ছিল সেই সুযোগটাকে আমরা মিস করে ফেলেছি কিনা, যে কারণে মিয়ানমার ইস্যুতে হয়তো আমরা অনেকেই পাশে পাচ্ছি না, এবং সামনে যে সংকটটি ঘনীভূত হয়েছে বা হতে যাচ্ছে, এই সংকট বিষয়ে আপনি আসলে এর সঙ্গে আর কি যুক্ত করতে চান? আপনার বিশ্লেষণটা একটু শুনে নিই। দেখেন, এই আগামী বছরগুলো আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং, দেশীয়ভাবে ও বিদেশীয়ভাবে। দেশেও আমাদের ইলেকশন ইয়ার অনেক চ্যালেঞ্জ আসবে, আর বিদেশেও আমরা রোহিঙ্গা একটা বড় কাটা, গলার কাটা না, আস্তে আস্তে ক্যান্সারে হবে মনে হচ্ছে।
আপনার যখন মহাত্মা গান্ধী ইংল্যান্ডে গেলেন ব্যারিস্টারি পড়তে, তখন ওনাকে দাদাভাই নৌরুজি একটা উপদেশ দিয়েছিলেন। উনি বলছিলেন, তুমি তো দেশে গিয়ে মানুষ নিয়ে ডিল করবে, এবং মানুষকে যদি ডিল করতে হয় দুটো জিনিস তোমার জানা দরকার। একটি হচ্ছে যে ওই দেশের লোকের ধর্ম, আর অন্যটি হচ্ছে ওই দেশের লোকের ইতিহাস। তুমি যদি এই দুইটা জানো তাহলে ম্যানেজ করতে পারবা। মায়ানমারের কথায় আসি, আমরা শাহ সুজার কাহিনী জানি। তিনি যখন আশ্রয় চাইলেন আরাকানে, তারা তাকে আশ্রয় দিল, কিন্তু আশ্রয় দেওয়ার পরে তুনাদের সবাইকে একেবারে খুন করে ফেললো। তার মেয়েটিকেও তারা জোর করে বিয়ে করে ফেললো, বিয়ে না, জোর করে দাসী বানিয়ে ফেললো। আমরা ইতিহাস জানি, আর আমরা এও জানি গত অনেক বছর ধরে মায়ানমার দুনিয়ার সব রকমের রেস্ট্রিকশনগুলো উপেক্ষা করে আসছে। এইসব জানাটানার পরে আমাদের যখন ওদের উপরে দারুণ রকম বিশ্ব চাপ দিতে শুরু করলো, এবং তারা চাপের মুখে তখন রাজি হলো যে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করবে। আমি এই জন্য বিভিন্ন সময় বলেছি যে অ্যারেঞ্জমেন্ট যখন করব, তখন আমি যদি বঙ্গবন্ধুকে ফলো করি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অবস্থান এত তুঙ্গে তুলে নিয়েছিলেন, সারা বিশ্বের সাপোর্ট সিম্পেথি আমরা পাচ্ছি, সারা বিশ্ব এই নিয়ে সোচ্চার হচ্ছে। যদিও আমরা অনেক কাজ করিনি, তবুও সারা বিশ্ব সোচ্চার ছিল। সেই সময় আমরা কি করলাম, আমি এই জন্য বলছি যে বঙ্গবন্ধুকে যদি ফলো করতাম তাহলে বলতাম যে তোমরা আমাদের এই লোকগুলোকে নিশ্চয়তা দিবা তোমার দেশে ঠিক মতো থাকার, ডিসেন্ট লিভিং, নো ডিসক্রিমিনেশন, এই কন্ডিশনগুলো, এবং ওগুলোরে নিয়ে যাবা, সবাইকে নিয়ে যা। এই কন্ডিশন যদি রাজি হও তাহলে আমরা বিবেচনা করব যে এই এত দিনের মধ্যে বিবেচনা করব যে এই অ্যারেঞ্জমেন্টে সই করব কিনা। আমরা এইসব কিছুই চিন্তা ভাবনা করিনি, ওদের ক্যারেক্টারও আমরা চিন্তা করিনি, এরা যে দুঃখাবাজ হতে পারে সেইটাও চিন্তা করিনি। আমরা একেবারে সহজে ওদের কথায় গলগলে হয়ে সই করে দিয়ে আসলাম, এবং এখনো পর্যন্ত আমাদের খুব একটা পরিবর্তন হচ্ছে না। আমরা সেই সাথে আপনি যেটা বলছেন, বাসকে মিস করলাম। আমরা দেখেন মায়ানমার এত বন্ধু, সেইখানে যে 288টি বাড়িঘর জ্বালায় ফেললো, সেইখানে যে প্রায় 6,700 লোককে খুন করলো, এই কথাগুলো যখন ইউএন এদের বলতেছে এথনিক ক্লিনজিং, যখন সারা বিশ্ব বলতেছে জিনোসাইড ঘরের পাশে হয়েছে, আমরা সেই কথাটা মুখে তুলতে পারি। একটু থামাতে হচ্ছে, আমাদের আসলে সময় একদম ফুরিয়ে আসছে। আমরা একটু যেতে চাই অধ্যাপক রেহমান, আপনার কাছে যেতে চাই যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, যে বাংলাদেশের সংকট ঘনীভূত হয়ে গেছে এরই মধ্যে, সামনের দিনগুলোতে আসলে আমাদের কি করণীয় বলে আপনার কাছে মনে হয়? আপনি ঠিকই ধরেছেন, সংকট ঘনীভূত হয়েছে এবং আগামী দিনগুলো আমাদের জন্য খুব ভালো হবে এটা আমি আশা করতে পারি না। আমাদের করণীয়টা কি? আমি মনে করি যেহেতু একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এমওইউ স্বাক্ষরিত হয়েছে, অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত, একটা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশের এখন এই ব্যাপারে টু ওয়ে ডিপ্লোমেসি করা উচিত। একটা হচ্ছে যেখানে যে কমিটমেন্ট করেছে কমিটমেন্ট রক্ষা করা, আমরা চুক্তি স্বাক্ষর করেছি, এমওইউ স্বাক্ষর করেছি, সেই অনুযায়ী মায়ানমার তাদের নাগরিকদেরকে ফেরত নেবে। এটা হলো ওয়ান সাইডেড একদিকে। দ্বিতীয় দিকে আমাদের যেটা করা দরকার, যেটা করছে না বাংলাদেশ, সেটা হচ্ছে যে মায়ানমারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা। এই চাপ প্রয়োগ করার অনেকগুলো মাধ্যম আছে। একটা মাধ্যম হচ্ছে যে মায়ানমার যে জেনোসাইড তারা করেছে, সেনাবাহিনী যে গণহত্যা করেছে, যেটা জাতিসংঘ পর্যন্ত স্বীকার করেছে, এই যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা, যেটা করা হয়েছে রুয়ান্ডার ক্ষেত্রে, যেটা করা হয়েছে বসনিয়ার ক্ষেত্রে, এটা নিয়ে আমরা দাবি করতে পারি এবং চাপ প্রয়োগ করতে পারি, যাতে করে মায়ানমার রাজি হয় তাদের নাগরিকদেরকে ফেরত নিয়ে যাওয়া। এটা একটা। দ্বিতীয়টিকে অ্যাট দ্য সেম টাইম আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে ভারত এবং চীন, এই দুটো দেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। এই দুটো দেশকে সহযোগিতা নিয়ে আমরা মায়ানমারকে চাপ প্রয়োগ করে যত দ্রুত সম্ভব তাদের নাগরিকদেরকে ফেরত নিয়ে যাওয়ার এই সহযোগিতাটা আমরা কিন্তু এর মধ্যে যে খুব ভালোভাবে পেয়েছি তা না, ডেফিনেটলি না। কিন্তু সেখানে আমাদের একটা, শুনতে খারাপ শোনা যায়, আমাদের একটা কূটনৈতিক ব্যর্থতা আছে, এবং আমরা বারবার কেন জানি আমার কাছে মনে হয়েছে যে আমরা মায়ানমার যেটা চেয়েছে সেইটাই আমরা মেনে নিয়েছি। এবং আমরা দেখেন
রোহিঙ্গা শব্দটাও কিন্তু কোথাও উচ্চারিত নাই। এবং আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে কোফি আনান কমিশনের রিপোর্ট। কোফি আনান রিপোর্টে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তাদেরকে নাগরিক অধিকার দিতে হবে, দ্বিতীয়ত তাদের নিজ বাসভূমে তাদেরকে ফেরত নিতে হবে। এই দুটোই কিন্তু আমরা প্যাট্রোনাইজ করতে পারিনি আন্তর্জাতিকভাবে, নো ডিসক্রিমিনেশন। সুতরাং এই ক্ষেত্রগুলোকে আমরা এটাকে প্যাট্রোনাইজ করতে পারিনি, এটাকে আমরা ম্যানিপুলেট করেও কিন্তু আমরা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে পারিনি। আমার জানি কেন মনে হয়েছে সবসময় বাংলাদেশ মিয়ানমারের ব্যাপারে এক ধরনের সফট অ্যাটিটিউড নিয়েছে, এবং এই সফট অ্যাটিটিউড নেওয়ার ফলে যে ক্ষতির সম্মুখীন আমরা হলাম, ইতিমধ্যে কিন্তু সে তার বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা রিপোর্ট দেখেছি, পরিবেশগত ধ্বংস হয়ে গেছে। এবং আপনাকে আরেকটা কথা স্মরণ করিয়ে দেই, এটা একটা ভবিষ্যতে একটা প্রবলেম তৈরি করতে পারে। মিয়ানমার, এটা বাংলাদেশের কোনো পত্রিকাতে আমি পাইনি, আমি বিদেশি মাধ্যমে পেয়েছি, মিয়ানমার বাংলাদেশের কাছে তারা বলেছে যে 180 জন রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আর এআরএস এর সাথে যারা জড়িত তাদেরকে তারা ফেরত চাচ্ছে। এখন এই যে ফেরত চাওয়ার বিষয়টা, এটাও ভবিষ্যতে একটা গলার কাটা হয়ে থাকবে। এই পর্যায়ে যাচ্ছি আব্দুল মোমেন আপনার কাছে, একটু সংক্ষেপে যদি আমাদের আজকের আলোচনাটাকে আপনি কিভাবে উপসংহার টানতে চান, যদি আমাদেরকে সংক্ষেপে 1 মিনিটে শোনান। আপনার এই দক্ষিণ এশিয়া এবং এশিয়া স্পেসিফিক দিনে দিনে আগামীর ভবিষ্যৎ হচ্ছে এই দক্ষিণ এশিয়া। এই দেশের দেশগুলো সবচেয়ে উন্নতি করবে, ভারত, বাংলাদেশ, চায়না। পৃথিবীর আকর্ষণ আমাদের দিকে থাকবে। আমাদের দিকে যেহেতু আমরা আগামীতে অনেক উন্নতি করার আশা করি, এবং অন্যান্য দেশ আপনার তুলনামূলক খারাপ হবে, এই অবস্থায় আমাদের সামনে চ্যালেঞ্জের শেষ নাই। আজকের আলোচনা সেই দিক থেকে খুব ভালো, কারণ এগুলো আমাদের আগামীতে বিভিন্ন সিদ্ধান্তে বিবেচনা করতে হবে। আমাদের দিন কিন্তু কঠিনতর থেকে কঠিনতর হচ্ছে, সেই জন্যে আমাদের এই পারিপার্শ্বিক অবস্থা, এই যে অ্যালায়েন্সেস যেগুলো হচ্ছে, এগুলো মাথায় রেখে আগামীতে আমাদের আপনার এই উন্নয়নের মহাসড়কে পাড়ি দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি অধ্যাপক রেহমান আপনার কাছে, আপনাকে একটু যদি আমি উপসংহার শুনতে চাই আজকে আলোচনা থেকে, যে আমাদের ভবিষ্যতে পররাষ্ট্র নীতি, আমাদের কূটনীতি কিভাবে আসলে আমাদের পরিকল্পনাগুলো সাজানো উচিত। আমার বিবেচনায় দক্ষিণ এশিয়া আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার গুরুত্ব আরও বাড়বে। আপনার আলোচনার আগে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার এশিয়া প্যাসিফিক অঞ্চলের এটাকে এক্সটেন্ড করেছে, এটা ইন্দো প্যাসিফিক তারা এখন অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ ভারত মহাসাগরকে তারা তাদের স্ট্র্যাটেজিতে ইনক্লুড করেছে। আগামী দিনগুলোতে এই চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে এক ধরনের ভারত বনাম চীন এক ধরনের দ্বন্দ্ব আমরা প্রত্যক্ষ করব। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে অবস্থান গ্রহণ করবে এবং এক ধরনের নিউ কোল্ড ওয়ার ডেভেলপ করবে এই অঞ্চলে। স্নায়ুযুদ্ধের নতুন, আমরা যেটাকে বলি স্নায়ুযুদ্ধ 2, স্নায়ুযুদ্ধ 2 এখানে শুরু হতে পারে। তৃতীয়ত হচ্ছে আফগানিস্তানের সংকট আরও ঘনীভূত হবে, সেখানে তালেবান এবং আইএস এর সম্পৃক্ততা বাড়বে। এবং আরও একটা শঙ্কা রয়ে গেল আমাদের জন্য, যে মিয়ানমারে রাখাইন অঞ্চলে আইএসের একটা ইনভলভমেন্ট আগামীতে আমরা প্রত্যক্ষ করতে পারি। এই বিষয়ে আসলে বাংলাদেশের এখনই হয়তো এর বিষয়টি বিবেচনা নেওয়া উচিত, পরবর্তী চিন্তা ভাবনা করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। মোফাজ্জল করিম আপনার কাছে যাচ্ছে, আপনার আলোচনা দিয়ে আজকে আলোচনা শেষ করব। আমরা একটু এতক্ষণ আলোচনা করলাম আসলে দেশের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৎপরতা, যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ এশিয়ার তাদের তৎপরতা চিন্তা ভাবনা নিয়ে, কিন্তু আমরা কিন্তু আসলে যে চীন নিয়ে যে কথা বলছি, চীনের কিন্তু কোনো সেই অর্থে প্রকাশ্য কোনো তৎপরতা বা এরকম কোনো ভূমিকা কিন্তু আমরা আসলে দেখছি না, যেটা হয়তো গণমাধ্যমেও আসছে না, বা আমরা এরকম কোনো ঘটনাও দেখি না। এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে কানেক্ট করবেন, এবং একই সঙ্গে আমরা আসলে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সুরক্ষা, এটাকেও আসলে একটু আপনার কাছে একটু জানতে চাই, কিভাবে আসলে পুরো ব্যাপারটি আরেকটার সঙ্গে সম্পর্কিত। সরাসরি বলতে হয়, বিশ্ব শান্তির জন্য সত্যি কথা বলতে গেলে চীন কোনো হুমকি বলে মনে হয় না, অন্তত এখনও প্রকাশ্যে এরকম কোনো আলামত দেখা যাচ্ছে না। বিশ্ব শান্তির জন্য যদি হুমকি হয়, তাহলে হয়তো চীনের প্রতিবেশী উত্তর কোরিয়া, তারা নিশ্চয়ই, বা সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্পকে যদি সামলানো যায়, তাহলে সমস্ত বিশ্বই বেশ নিয়ন্ত্রণেই থাকবে। এবং ট্রাম্পকে সামলাতে পারবে একমাত্র মার্কিনিরাই পারবে, আর কেউ না। তারা যখন মাঠে নেমেছে, ট্রাম্পেরও আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করে এখন চলতে হবে। দ্বিতীয়ত, আমাদের জন্য এই এলাকাতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন নাবিশ্বাস উঠে যাচ্ছে, সেটা হচ্ছে রোহিঙ্গা। এই রোহিঙ্গার ব্যাপারে আমরা যে করেই হোক না কেন, আমাদেরকে চীন তো আমাদের
পরীক্ষিত বন্ধু চীনকে আমরা কেন পাশে আনতে পারছি না? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ করছে অন্তত রোহিঙ্গাদের ব্যাপারে, কিন্তু তাদের ভূমিকাটা আরও কেন জোরদার হচ্ছে না সে কথাটা ভাবতে হবে। চীনের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সঙ্গে সঙ্গে রাশিয়ার যদি পাই আমরা, তাহলে পরে সফট প্যাডেলিং আর নয়, এখন সুদৃঢ় পদক্ষেপে নির্দিষ্ট লক্ষ্য রেখে যে অমুক তারিখের মধ্যে আমি সব রোহিঙ্গাকে ফেরত পাঠাবো, তা না হলে পরে কিন্তু আমাদের জন্য, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, অর্থাৎ বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরেকটু জোরদার, আরেকটু সুচিন্তিত হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে মোফাজ্জল করিম, আপনার কথা দিয়ে আজকে আলোচনা শেষ করলাম এবং তিনজন অতিথিকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়া, এই বিষয়টি সামনে রেখে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এবং রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার, এরকম নানা বিষয় নিয়ে এই ধরনের আলোচনা হয়তো আমাদেরকে সামনের দিনগুলোতে আরও করতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সমাধান খুঁজতে চাই এবং বাংলাদেশের কি করণীয় সেই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে চাই, যাতে হয়তো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আজকের নিউজ আওয়ার এক্সট্রার আলোচনা এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের আয়োজন পলিটিক্স প্লাস, যেখানে সহকর্মী মাহমুদুল হক অপেক্ষা করছেন দুজন অতিথি নিয়ে, তার কাছে যাব, তবে তার আগে ছোট্ট বিরতি।